সমুদ্র কি অপরূপ সৃষ্টি, তাই না? কতবার এসেছি, তাও বারবারই যেন হাতছানি দিয়ে মায়ায় জড়িয়ে নেয়। হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। তোমরা সকলেই তো জানো আমরা গার্লস ট্রিপে এসেছি, আর এটা হলো আমাদের ট্রিপের সেকেন্ড ডে। ডোরা বাজ করছে এইভাবে এইভাবে করো করো ই করে করো ঘড়িতে বাজে ওই তখন সকাল 8:30 মতো, আর ডোরার সমস্ত দায়িত্ব পড়েছিল আমার কাছে। দিদি আর বাবান অনেক ভোরবেলায় সমুদ্রের পাড়ে চলে এসেছিল, ওদের একটা ডান্স ভিডিও শ্যুট করবার ছিল। আর আমিও ডোরাকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আমার সাথে পরে শাওনি চঞ্চাও এসেছিল। আর সকাল থেকেই রোদের কি ভীষণ তাপ বাবা, প্রখর রোদ, তার ভেতরে এত গরম। সমুদ্র তো বরাবর ভীষণই প্রিয় মানছি, কিন্তু এবার জানি না কেন মন্দারমণিতে এসে আমরা ঢেউ খুবই কম পেয়েছি। আর ওই যে লাল চেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওইটি হচ্ছে আমাদের রিসর্ট। সেখান থেকে আমরা কিন্তু প্রায় অনেকটা দূরেই চলে এসেছি, মানে সমুদ্রের জল এতটাই পিছিয়ে গিয়েছে। আর যতবারই মন্দারমণিতে এসেছি, এই কনস্ট্রাকশনের কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এখানে নতুন নতুন রিসর্ট হতেই রয়েছে। চলো এবার রিসর্টে যাওয়া যাক, ব্রেকফাস্টও করে নিতে হবে। আর এদিকে দেখো দিদিরা সমুদ্র তীরে কিছুটা ভিডিও শ্যুট করে এখন রিসর্টে এসে বাদবাকিটা কমপ্লিট করছে। ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু প্রেজেন্টেশনটা নাচের। তোমরা কিন্তু এই নাচটা বর্ণালী নৃত্য ছন্দমের অরিজিনাল পেজে পেয়ে যাবে। আর ডোরা আপন মনে ওখানে খেলাধুলো করেই যাচ্ছে। তো এই রিসর্ট সম্পর্কে আগের ভিডিওতেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি, তাও বলে দিচ্ছি এটা হচ্ছে রিসেপশন। আর এবার আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টের দিকে। ওখানে আমাদের প্রোভাইড করা হবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই রেস্টুরেন্টের ওয়াশ এরিয়াটা কিন্তু বেশ সুন্দর। আর এই যে চন্দ্রা এখন পোজ দিতে দিতে ব্রেকফাস্ট কালেক্ট করতে যাচ্ছে। আমরা সকলেই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের চেক আউট করে যেতে হবে। চল কিরে, এই জায়গাটাতে রাখা ছিল সমস্ত প্লেট, বোল, স্পুন, টিস্যু সবকিছু, যে যার যার মতো করে একটি করে প্লেট নিয়ে নিচ্ছিল। জুসের মধ্যে ওরা প্রোভাইড করেছিল ম্যাঙ্গো জুস, তবে এটা কিন্তু অরিজিনাল ম্যাঙ্গো জুস নয়, ওই সিলপ্যাক বোতলের জুসই দিয়ে দিয়েছিল, ম্যাক্সিমাম জায়গায় এটাই করে। আর ফ্রেশ ফ্রুটের মধ্যে ছিল তরমুজ, ব্রেড, বাটার, জ্যাম, পুরি, সবজি, ভেজ পাস্তা করেছিল সাথে। এটা বেশ ভালো লেগেছিল আমার খেতে। একটু ড্রাই মতো করেছিল সমস্ত সবজি, পেঁয়াজ এগুলো দিয়ে। আর ছিল উপমা। আমি না ব্রেকফাস্টে পার্সোনালি পোহা বা উপমা খুব বেশি প্রেফার করি। এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এটা সেই আমি যেইভাবে করি সেরকমই করেছিল, বেশ কিছুটা কারি পাতা দিয়ে সুন্দর। আর হয়েছিল পায়েস, আর সাথে ছিল গোটা ডিম সেদ্ধ। তো এই হচ্ছে ফুল ব্রেকফাস্টের মেনু। এর মধ্যে আমি একবার ওই পাস্তাটা, ফ্রুট আর জুসটা রিপিট করেছিলাম। আর এই যে যাকে এখন দেখাচ্ছি, এ হচ্ছে শাওনি, মানে আমাদের টিমের আপকামিং ডক্টর। তো আমরা এটাই বলছিলাম, এই ট্রিপে যদি কেউ অসুস্থও হয়ে পড়তো কোনো সমস্যা হতো না। তো যাই হোক, যখন আমাদের ব্রেকফাস্ট প্রায় কমপ্লিট, ওই যে বললাম আমি আবার ফ্রুটটা রিপিট করেছিলাম, তখন বাবা না দিদি ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে সবে ব্রেকফাস্ট করতে এলো। আর ওদের মুখ দেখে তো বুঝতেই পারছো, এই গরমে এতটা টাইম অত শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে শ্যুট করা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল। এখানে এসে আমাদের মতো ডোরারও কয়েকজন সঙ্গী সাথী হয়ে গিয়েছিল। সে আবার টুকটুক করে চলে এসেছে ডোরার সাথে দেখা করতে। কেমন করছিলিস ট্যাঙ্গে ট্যাঙ্গে? মুখে বলবি না ট্যাঙ্গে। আগের থেকেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, দিদি আবারও চেক করে নিচ্ছে কোনো কিছু ফেলে আসছে কিনা। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি। আগের দিন মন্দারমণি অটো স্ট্যান্ডে গিয়েই প্রথমে একটা অটো বুক করে নিয়েছিলাম আজকের জন্য। অটো দাদা আমাদের 600 টাকায় মন্দারমণি থেকে দীঘা হোটেল পর্যন্ত পৌঁছে দেন। আর দেখো কি অপূর্ব জায়গাটা। বিকেল হতে নাকি এখানে বালিয়াড়ি দেখা যায় না, জলে ভরে যায়। দীঘা মন্দারমণি এই যাওয়ার পথটি কিন্তু ভারী সুন্দর। আর এখন তো রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে, এত সুন্দর লাগে। আমি 1 বছর আগে এইভাবেই মন্দারমণি থেকে দীঘা গেছিলাম, তখনই ভারী সুন্দর লেগেছিল।
আমরা এখন যাচ্ছি চাঁদপুর সমুদ্র তটের ওপর দিয়ে, আর একটু বাদেই পড়বে মেরিন ড্রাইভ, যেটা তাজপুর রোডের সাথে কানেক্ট হয়। আর এই রাস্তাটি সোজা গিয়ে উঠবে কিন্তু শঙ্করপুরে। আমরা যাওয়ার পথে এই অটো দাদাকে কিন্তু অনেক কথা জিজ্ঞাসা করছিলাম। আমাদের অনেক রকম কিউরিয়াসিটি ছিল যে আশেপাশের মানুষেরা কোথায় বসবাস করেন, তারা কি করে থাকেন জীবনযাপনের জন্য। তো উনি বললেন দীঘা তো অবশ্যই একটি পর্যটন স্থান, তবে এখানকার বেশিরভাগ মানুষের জীবিকায় কিন্তু মাছ ধরা, সাথে শঙ্খ কড়ি এগুলোর হস্তশিল্পও কিন্তু রয়েছে। আর মন্দারমণি থেকে এই জায়গাটিতে এসে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। এখানে উত্তাল সমুদ্র, কত ঢেউ দেখো, পাথরে আছড়ে আছড়ে পড়ছে, আর আমরা ঠিক পাশ দিয়ে যাচ্ছি এত গর্জন শুনতে শুনতে। আর এটি হচ্ছে আরেকটি ভিউ পয়েন্ট, এখানেও কিন্তু রাস্তার কাজ চলছে এখনো। দাদা তাই আমাদের বললেন যে এই রাস্তাটি হওয়ায় খুবই সুবিধে হয়েছে অটো টোটো বা বড় গাড়ি যেতে। আর এই দেখো ইতিমধ্যে আমরা চলেও এসেছি শঙ্করপুর বিচ। এখান থেকে এবার এই রাস্তাটি চলে যাবে ডান দিকে। আর এখানেও কিন্তু অনেক পর্যটকরা আসেন, আর লজ হোটেল সবকিছুই আছে এখানে। দেখতেই পাচ্ছ চোখের সামনে অনেক মানুষই কিন্তু এখানে ভিড় করেছে। আর এবার থেকে রাস্তার দুপাশেই কিন্তু অনেক অনেক ঝাউবন দেখা যাবে। আর এই দেখো রাস্তার প্রান্তে এখন কিন্তু দেখাও যাচ্ছে দীঘা মোহনা যেতে কত কিলোমিটার, উড়িষ্যা সীমানায় কত কিলোমিটার, এবং পুনরায় কাঁথে ফিরতেও কত কিলোমিটার। আর ওই যে মাছ ধরতে যাবার কথা বলছিলাম, এই দেখো আমার বাদিকেই রয়েছে সেই নৌকোগুলো, যেগুলো সেই দূরে সমুদ্র পাড়ি দেয় মাছ ধরবার জন্য। ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি, রাস্তাটি এত চওড়া আর সুন্দর করেছে, রাত্রেবেলা এই লাইটগুলো জ্বললে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আবার কোথাও বালিয়াড়ি, কোথাও অল্প জল ভাটা পড়েছে, আবার কোথাও অনেকটা জল। দেখো রাস্তার চারিপাশের প্রকৃতি এত সুন্দর যদি হয়, দীঘা পৌঁছাবার আগেই মনটা ভরে গেছে। আর বেশ কিছুটা মেঘও হয়ে রয়েছে আকাশে। আর এই যে পুরো জায়গাটি কিন্তু ম্যানোগ্রোভ অঞ্চল, সেই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম লবণাম্বু গাছ, তো সেগুলোর দেখাই কিন্তু এখন মিলছে। নাও চলেও এসেছি আমরা দীঘাতে। এবার আমার বাদিকেই পড়বে ম্যাজিস্ট্রেটের অফিস দীঘার, আর প্রথমেই পড়বে হচ্ছে ওল্ড দীঘা। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আমরা কিন্তু ওল্ড দীঘাতে থাকবো না, আমাদের হোটেল বুক করা আছে নিউ দীঘাতে। আর সামনেই একটা দেখো পড়বে সি বিচ যাওয়ার রাস্তা, এই যে সেটি। ছোটবেলায় যখন বাবার সাথে বারবার এসেছি তখন কিন্তু এই ওল্ড দীঘাতেই আমরা থাকতাম, আর নিউ দীঘাতে ওই একবেলার জন্য হয়তো একটু ঘুরতে যেতাম। তো এখানেই কিন্তু অনেক হোটেল আছে, আর এটি সম্পূর্ণ মার্কেট এরিয়া, তাই বেশ জমজমাট জায়গাটি। আর এই হলো আরেকটি রাস্তা বিচে যাবার। বিচ সংলগ্ন এই ঝাউবন ঘেরা জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখানে একটা ঘোড়ার দেখাও পেয়েছি, আর পাশে দেখছিলাম কয়েকজন প্রি ওয়েডিং শ্যুট করছে। আর এটি সম্ভবত বিচে যাওয়ার নতুন একটি রাস্তা তৈরি হচ্ছে। আর এই দেখো এখানে কত ট্যুরিস্ট বাস গাড়ি সমস্ত কিছু পার্ক করে রেখে দিয়েছে। আগে কিন্তু প্রত্যেকবারই বাবার সাথে এরকম গাড়ি করেই আসতাম, এই 2 বছর হলো ট্রেনে করে আসছি। আর এবার তোমাদের খুব সুন্দর একটা জায়গা দেখাবো, যেই জায়গাটা নিয়ে এখন প্রত্যেকেই প্রায় উৎকণ্ঠিত। এই যে জগন্নাথ দেবের মন্দির, পুরীর মতোই দীঘাতেও কিন্তু এবার থেকে জগন্নাথ দেবের আমরা দর্শন করতে পারবো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বছর রথযাত্রার সময় এই মন্দিরটি উদ্বোধন করবে, সেরকমই আপাতত শোনা গিয়েছে। যাই হোক, ভালোই হলো, মন্দির সংলগ্ন এই এলাকাটির এবার অনেক পরিবর্তন হবে। আর জগন্নাথ দেব দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীরও দেখা মিলবে। কথা বলতে বলতে গোটা যাত্রাপথে সময়টা কেটেও গেল।
আর আমরা এখন পৌঁছেও গিয়েছি নিউ দীঘাতে আমাদের হোটেল সমুদ্রকন্যার একদম সামনের গেটে। হোটেল সম্পর্কে কয়েকটি কথা একটু বাদে বলছি, তার আগে রুম ট্যুরটা দেখিয়ে নিই। হোটেল থেকে আমাদের একটি জার দিয়েছিল, কিন্তু তাতে বিন্দুমাত্র জল ছিল না, তাই আমরা একটা বড় দেখে জারও কিনে নিয়েছি। এখানেও আমাদের এই সেম দুটি রুম নেওয়া হয়েছিল। বহুদিন ধরে অনেক হোটেল খোঁজাখুঁজি করার পরে এই হোটেলটি আমরা ফাইনাল করেছিলাম। সম্পূর্ণ ফোনের মাধ্যমে এর বুকিং কমপ্লিট করেছিলাম। রুম দুটি নিয়ে আমাদের সেরকম কোনো প্রবলেম ছিল না, মোটামুটি ভালোই। দুটি ক্লাসিক এসি রুমের জন্য আমাদের চার্জেস পড়েছিল 2020 টাকা করে ইচ, মানে টোটাল 4040 টাকা। আর এখানে এক্সট্রা পার্সনের জন্য কোনো রকম চার্জেস দিতে হয়নি, যদিও বা এক্সট্রা বেডও প্রোভাইড করেননি তারা। তবে যেটা মূল সেটা হচ্ছে হোটেল কর্তৃপক্ষের ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। রাত 9টার মধ্যে হোটেলের গেট বন্ধ হয়ে যাবে, সকাল 9টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে, যেখানে চেক ইন টাইম কিন্তু 11টা। হোটেলের ভেতরে কোনো রকম খাবার অ্যালাউড নেই, বারবার করে অযথা ফোন করা, ভোর থেকেই তারা খুব জোরে গান চালিয়ে রাখেন। বিভিন্ন কারণে আমরা একটি দিনের জন্য খুব বিরক্ত হয়ে উঠেছিলাম। তার মধ্যে কথাবার্তার মধ্যে তো কোনো নমনীয়তাই নেই। আমি কাউকে হোটেল সমুদ্রকন্যা রেকমেন্ড করব না। ভীষণ খারাপ এক্সপিরিয়েন্স আমাদের সাথে একটি 2.5 বছরের বাচ্চাও ছিল। তার রাতের খাবারটা যখন আমরা কিনছি সেই সময়টুকুনি তারা দেননি, এত কল করে ডিস্টার্ব করেছেন। আর তারা সেসব তো কোনো ব্যবস্থাই করে দেননি, বাধ্য হয়ে কেক বিস্কুট খাইয়ে তাকে ঘুম পাড়াতে হয়েছে। আমরা এতগুলো মেয়ে সেফটির জন্য সমুদ্রকন্যা বুক করেছিলাম, কিন্তু তোমাদের একদম না করব। তো যাই হোক, এই হোটেলের ঠিক অপোজিটেই ছিল গোপাল ভাঁড়ের হেসেল ঘর। সেখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। আমরা নতুন কোনো হোটেল বা রেস্টুরেন্ট এক্সপ্লোর করিনি, কারণ আমরা খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আমাদের বিকেলবেলা একটা স্পেশাল জায়গায় যাওয়ার ছিল, যার জন্য আমাদের এখানে আসা। আর এই সেই রিসেপশন যেখানে একটি লোকেরও দেখা মেলে না, শুধু চেক ইন আর চেক আউটের সময় হঠাৎ করে তারা কোথা থেকে উদয় হয়ে যান। যাই হোক, আমরা লিফটে করে এখন ওপরে উঠছি। আর হ্যাঁ, লাঞ্চে যে আমরা হেসেল ঘরে খেয়েছিলাম সেখানে সম্পর্কে কিছুই বললাম না, কারণ আমার সত্যি কথা বলতে একদমই হাইজিনিক লাগেনি। তাই পরে আমরা আর এখান থেকে কোনো খাবারই নিইনি, কারণ সত্যি কথা বলতে খাবার যেমন তেমন হোক, কিন্তু হাইজিন ব্যাপারটা আমার মাইন্ডে ফার্স্ট প্রায়োরিটি থাকে। আর পুরো ট্রিপে কিন্তু আমাদের ডোরা মাম্মাম ভীষণ শান্ত হয়েছিল, একটুও দুষ্টুমি করে, যার জন্য আমাদের খুবই সুবিধা হয়েছে। আর একটু রেস্ট নিতে না নিতেই দেখছি বিকেলবেলা থেকে একদম ঘোর কালো করে মেঘ হয়ে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। একদিকে তো ভালো লাগছিলই যে অসহ্য গরমের পরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তখন রেডি হব কি, অলরেডি টেনশন হতে শুরু করেছে যে বৃষ্টি না কমলে আমরা বিকেলবেলা বেরোতে পারবো কিনা। বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে আমরা বেরিয়েও পড়েছিলাম। আর রাস্তায় এসে দেখছি এরকম একটা অঘটন ঘটে গিয়েছে। গাড়ির মালিকের অবশ্যই একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। যাই হোক, আমরা একটু বিচের ধারে গিয়ে বসবো কিছুক্ষণ, কারণ চন্দ্রা রেডি হতে একটু সময় লাগছিল, তো ও এলে তারপরে আমরা যাব। আর বিচের ধার দিয়ে কিন্তু তখন এরকম এই দোকানগুলো রেডি করতে শুরু করে দিয়েছে তারা। মাছ ভাজার দোকান, আইসক্রিম, নানা রকম খাবার দাবারের দোকান, মার্কেটটা তখন পুরোপুরি সেজে উঠছে। আর সারা আকাশ জুড়ে এই রাঙা আলোটি দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর এখানে আমরা প্রত্যেকে একে একে করে অনেক ছবি তুলেছি। সাথে সমুদ্রের এই ফুরফুরে হাওয়া ভীষণ ভালো লাগছিল, তাই মনে হচ্ছিল বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হয়েছে, পরিবেশটা আরামদায়ক হয়েছে। আর এত হাওয়া বইছিল যে ডোরা এখানে ওর টুপিটা নিয়ে স্ট্রাগল করছে। দেখো, ধীরে ধীরে কিন্তু বিচের ধারে মানুষের ঢল নেমে আসছে আর অনেকটা ভিড় হয়ে যাচ্ছে। ডান দিক দিয়েই বাবান এবার গেছে ওখানে টিকিট কাটতে আমাদের সকলের জন্য। দেখে বুঝতেই পারছো অলরেডি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। ঢেউসাগরে এসেছি আমরা। দীঘা বিচ থেকে মাথাপিছু ওই 10 টাকা করে নিল ঢেউসাগর পৌঁছতে। আমি ঢেউসাগরে এর আগের বছরে এসেছিলাম, কিন্তু সেটা তখন ছিল সময়টা সকালবেলা, তাই এই লাইট, মেলা, সাজসজ্জা এরকম কিছুই দেখতে পারিনি তখন। এখন কিন্তু পর্যটকদের কাছে দীঘার মধ্যে এই ঢেউসাগরটা কিন্তু আরেকটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আমাদের গার্লস গ্রুপের দীঘা আসাই কিন্তু এই ঢেউসাগরে এসে মজা করার জন্য। আর আমার বাদিকেই দেখতে পাচ্ছ একটি সাফারি গাড়ি, যেটি এই সম্পূর্ণ জায়গাটি সাফারি করায়। এর ভেতরে কিন্তু কোনো সাধারণ মেলা বসে না, দেখে যেন মনে হচ্ছিল কোনো অন্য দেশে এসে পড়েছি। নিত্য নতুন দেশ বিদেশের অনেক রকম খাবারের ধরন ছিল, তার সাথে যেটা সব থেকে উল্লেখযোগ্য ছিল সেটা ছিল টার্কিশ আইসক্রিম।
আর এই বাদিকটাতে কিছু ফ্লাইং অ্যাক্টিভিটিসও ছিল। মোটামুটি সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। আমাদের ডোরাও এসেছিল এই আইসক্রিম শপটাতে। ওরা নানা রকম ফান অ্যাক্টিভিটিস করে ক্রেতাদেরকে আইসক্রিম বিক্রি করার আগে। 100 টাকা করে নেয়, কিন্তু তার ফলে তারা যে এই মানুষদের এতটা মাতিয়ে রাখে, এতটা মজা দেয়, এটাই কিন্তু সব থেকে মূল্যবান। একদম সামনে গিয়ে এরকম বড় বড় অক্ষরে লেখা আছে ঢেউসাগর। বেশ অনেকটা জায়গা, কিন্তু অনেকটা মিকি মাউসের থিম করা। তবে দেখে কিছুটা মনে হয় যেন 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে চলে এসেছি। মানুষজন আসছেও কিন্তু এখানে অনেক। আমাদের গার্লস গ্রুপের সমস্ত গার্লসরা কিন্তু আমরা এখন এক এক করে যাচ্ছি ময়ূরপঙ্খী দেখার উদ্দেশ্যে। আর এই দেখো, সেই মায়াবিনী ময়ূরপঙ্খী কিন্তু জলের ওপরে ভাসমান। দূর থেকে দেখে যেন সত্যি সত্যি মনে হচ্ছে সাগরের কোলেই এটি ভাসমান, কিন্তু তা একেবারেই নয়। ভূমিতেই তাকে সুন্দর কাঠ দিয়ে রং চং করে তাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে মুখের ওপরে এত সুন্দর একটা লাইট আসছিল, তাই ভাবলাম কতগুলো সেলফি তুলে নেওয়া যাক। এই হলো সম্পূর্ণ ঢেউসাগরের পার্ক। আর এর ঠিক পেছনে মানে ময়ূরপঙ্খী দিয়ে ঠিক বাদিকেই কিন্তু আছে সি বিচ। মানে তোমরা চাইলে কিন্তু এক্সিট গেট দিয়ে বেরিয়ে সোজাসুজি সি বিচের ওপর দিয়ে কিন্তু মার্কেটে প্রবেশ করতে পারো। আমরাও ঠিক তাই করেছিলাম। বিশ্বাস করো, একদম অল্প রাস্তা, আর রাস্তার ধারটা এরকম বসবার জায়গা দিয়ে বাধাই করা। বাবান বলল এখানে নাকি লেবু চা খুব ভালো করে, আর তা খেতে গিয়ে আমাদের সারা মুখে চোখে তো বালি ছিটে একদম একাকার। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম মিত্র ক্যাফেতে। আমি আগের বারও এখানে এসেছিলাম, আমার তখনও ভারী ভালো লেগেছিল। তবে দীঘাতে দুবার মিত্র ক্যাফেতে আসা হয়ে গেলেও ওদের মেইন আউটলেট কলকাতাতেই কিন্তু আমার এখনও ভিজিট করা হয়নি। আমরা একটা করে ফিশ, মাটন আর চিকেন কবিরাজি নিয়েছিলাম। সবকটাই আমরা প্রত্যেকে অল্প অল্প করে ট্রাই করেছিলাম। মাছের ফিলেটা কিন্তু বেশ ভালো থাকে। ওই 270 থেকে 300 টাকার মধ্যে পড়ে এক একটা। মিত্র ক্যাফে থেকে বেরিয়ে আমরা বাইরে সবাই মিলে টুকটাক কিছু কেনাকাটা করে হোটেলে চলে গিয়েছিলাম। এত পরিমাণ তারা কল করে তাড়াতাড়ি আসার কথা বলছিল যে পরবর্তী সেই রাতের ভিডিও করার আর কোনো রকম সুযোগই পাইনি। যাই হোক, পরদিন সকালবেলা দিদিরা বিচে একটু ঘুরতে গিয়েছিল, আর এদিকে আমি আর ডোরা একটু বেশি করে রেস্ট নিয়ে কিছুক্ষণ বাদে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমি বরাবরই কোনো ট্রিপ থেকে ফেরার সময় একটু রেস্ট নিয়ে ভালোভাবে ধীরে সুস্থে বেরোতেই পছন্দ করি। তাতে দেখেছি লম্বা জার্নির পরেও শরীরটা মোটামুটি ভালো থাকে। আমরা ইতিমধ্যে স্টেশনে এসে পৌঁছেও গিয়েছি। এই সম্পূর্ণটি হচ্ছে নিউ দীঘা স্টেশন। হোটেল থেকে গাড়ি করে আমাদের 5 মিনিটও লাগেনি এই স্টেশনে পৌঁছতে। আমরা ধরবো 10:35-এর দীঘা টু হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। হোটেল কর্তৃপক্ষের কারণে আমরা তো ঠিকঠাক করে ব্রেকফাস্ট করতেই পারিনি। পারলে ওনারা 9টার সময় আমাদের লাগেজ সব বার করে দেন। তাই আমরা এই ডান দিকে রেলের একটা যে ছোট্ট কাউন্টার আছে সেখানে যা পাওয়া যাচ্ছিল সেটাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তবে এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে বলে আমরা আমাদের মতো করে মজা করব না তা তো হয় না। আমরা ট্রেনে যেতে যেতেও ভীষণ মজা করেছিলাম এত গরমের মধ্যেই। আর এই দেখো, কাঁথি স্টেশন ছাড়লো, মানে আসার দিন যেদিন আমরা মন্দারমণিতে গিয়েছিলাম এই স্টেশনেই কিন্তু নেমেছিলাম। ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর লাগছিল। আর আমরা সবাই মিলে বসে নেক্সট ট্রিপের প্ল্যান করছিলাম। যে যার যার মতামত বলছিল। এইসব বলতে বলতে গল্প আলোচনা করতে করতে আমরা কিন্তু ইতিমধ্যে হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছেও গিয়েছি। আর এখানে দেখো, সবার তো গরমে নাজেহাল অবস্থা। এই সময় এসে প্রত্যেকেরই একটু মন খারাপ হচ্ছিল। তবে তোমরা আমাদের এই গ্রুপটাকে আবারও কোনো না কোনো ট্রিপে দেখতে পাবে, আর আমি ওদেরকে তো ভীষণই মিস করব। তবে আজ এই পর্যন্তই থাক। তোমাদের আমার এই ট্রাভেল ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানিও। যদি একটু ইনফরমেটিভ লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।